সম্পর্ক শব্দটার মধ্যে একটা নিজস্ব ফিলিং আছে, একটা একান্ত আপন ফিলিং আছে, কিন্তু এই সম্পর্ক শব্দটার সঙ্গে যখন পর শব্দটা জুড়ে যায় তখন আর আপন বলে কি থাকতে পারে। পরকীয়া তেমনই একটি শব্দ যে শব্দ বহু দূরত্ব বাড়িয়ে দেয় আপনের মাঝখানে। পরকীয়ার পেছনে দল বেঁধে ছুটে আসে ছয় রিপু, সম্পর্কে তৈরি করে প্রতিহিংসা। প্রতিহিংসা তখন আর হয় না প্রতিরোধ, জীবন তখন মৃত্যু দিয়ে নেয় প্রতিশোধ। আজ আপনাদের দেখাবো এমনই একটি ঘটনা যেখানে প্রতিশোধের আগুনে পুড়ে ঘটিয়েছিল ভয়ঙ্কর হত্যাকাণ্ড। এতক্ষণে তাহলে আসার সময় হলো। কি করবো বলো, বাবা না ঘুমালে তো আসতে পারি না। আর এইদিকে তোমার অপেক্ষা করতে করতে আমার 3টে সিগারেট শেষ হয়ে গেল। কি তোমার বারণ করেছি ওসব খেতে? আরে সেরকম ব্যাপার না, আজকাল একটু কমই খাচ্ছি, শুধুমাত্র তুমি নিষেধ করেছো বলে। গুড বয়, আই লাভ ইউ অরিন্দম। আচ্ছা, আজ কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না। এই মাত্র তো এলাম, এখনই এত যাই যাই করছো কেন? এই মাত্র তো তুমি এলে, আমি তো এসেছি অনেকক্ষণ আগে, এবার নামতে হবে। কেন? এখন না নামলে কি বৌদি সন্দেহ করবে? তুমি তো জানো রিয়া, পরমা আমাকে সন্দেহ করে না। তাহলে তাহলে একটুখানি আদর না করে চলে যাচ্ছ কেন? পরমার না এখন অ্যাডভান্স স্টেজ, ডাক্তার সবসময় ওর কাছাকাছি থাকতে বলেছে। আর একটুখানি থাকো, একটু ভালোবাসো, আমরা তো এইটুকুই সময় পাই বলো। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। এই চুপা, পরমা কল করেছো। হ্যালো, হ্যাঁ শোনা, এই তো ছাদে একটু সিগারেট খাচ্ছিলাম। হ্যাঁ এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না, আসছি আসছি। হ্যাঁ পরমা না ডাকছে, যেতে হবে। হ্যাঁ যাও, আমি আটকেছি নাকি তোমার? একটা কথা বুঝতে পারি না, এতই যদি বউ বউ করবে তাহলে আমাকে জোটালে কেন? আবার নাকি ওয়ার্ক ফ্রম হোম করছো, তাহলে দেখো সবসময় বউয়ের আঁচলের তলে। সেটা তো থাকতেই হবে, দায়বদ্ধতা। তো আমার প্রতি কোনো দায়বদ্ধতা নেই, আমি শুধু ফ্রি এন্টারটেইনমেন্ট নাকি? এই চুপ, ফালতু বকো না, আমি গেলাম, কালকে দেখা হবে। কি গো, তুমি এখনো ঘুমাওনি? ঘুমিয়ে তো পড়েইছিলাম, ঘুমটা ভেঙে গেল। কেন? পুরো চোয়া ঢেকুর উঠছে, গলা বুক সব জ্বালা করছে, মনে হচ্ছে অ্যাসিডিটি হয়ে গেল। সন্ধ্যাবেলা যখন চুরমুর খাচ্ছিলে তখনই বুঝেছি জম্বল হতে পারে। তো কি করব, তুমি তো ওই ঘরে কাজ করছিলে, ফুচকালা যাচ্ছিল, আনিয়ে নিলাম। তা কে এনে দিল তোমার চুরমুর? কে আবার? ওই যে নিচের ঘরে ভাড়াটে মেয়েটা আছে, রিয়া, ওকে ফোন করে বললাম, ওই এনে দিল। এই শোনো না, তুমি ওকে চুরমুরে 20 টাকা দিয়ে দিও তো। তুমি ভর সন্ধ্যাবেলায় 20 টাকা চুরমুর খেয়েছো? তা তোমার অম্বলম্বনা তো কার, পাড়ার পঞ্চুর হবে? অ্যান্টাসিড খেয়েছো? না, ওই জন্যই তো তোমাকে ডাকলাম। অ্যান্টাসিডগুলো ওই ড্রয়িং রুমে রয়েছে, আনতে গেলাম, বিছানা থেকে নামতেই না মাথাটা পুরো চক্কর দিয়ে উঠলো। আর রিস্ক নিলাম না, আমাকে একটু এনে দেবে? হ্যাঁ আনছি। আচ্ছা এক কাজ করো, তুমি না একটু জল খাও, জল খেলে অ্যাসিডিটি কমে। আমি আনছি।
সিট। আর ওই নিচের মেয়েটার কি নাম বেশ? রিয়া। ওর ফোন নম্বরও রেখে দিয়েছো? আমার নাম্বারও ওর কাছে আছে। মেয়েটা খুব ভালো গো, মিশুকে আছে। তুমি নিজে ভালো, তাই সবাইকেই ভালো দেখো। তুমি তো 3-4 দিন ধরে ওয়ার্ক ফ্রম হোম করছো। কত 1 মাস ধরে ও আমায় কত হেল্প করেছে তুমি জানো? তোমায় না ও খুব ভয় পায় গো। আচ্ছা, তা সেটা তুমি কি করে জানলে? আরে গত পরশুদিনকে আমি যখন ওকে বললাম যে দাদা আমার ডেলিভারি হওয়া পর্যন্ত বাড়িতেই থাকবে, এখন আর অফিস যাবে না, মা ও দেখলাম মুখটা কেমন পাল্টে গেল। তো আমি বললাম যে তুমি ভয় পাচ্ছ কেন, যখন ইচ্ছা হবে ওপরে চলে আসবে। আচ্ছা ঠিক আছে, অনেক বকবক হয়েছে, এবার একটু ঘুমাও, তোমার ঘুম দরকার। তুমি কি এখন ঘুমাবে নাকি আবার ছাদে যাবে সিগারেট খেতে? না না, 12টা বেজে গেছে, আর ছাদে গিয়ে লাভ নেই, আমিও একটু ঘুমাবো বুঝলে। শুয়ে পড়ো। আরে অরিন্দম যে, আরে বিকাশ কাকু, বাজার থেকে ফিরছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, তা তুমি? আমি একটু খাবার কিনতে যাচ্ছি। আসলে হয়েছেটা কি, আগের সপ্তাহ অবধি আমি পরমাকে রান্নাঘরে ঢুকতে দিচ্ছিলাম, এখন আর দিচ্ছি না। হ্যাঁ, এটা কিন্তু ভালো করেছো। তা ডাক্তার কবে ডেট দিয়েছে? এই তো এই মাসেরই 9 তারিখ। সে কি, তাহলে তো আর মাত্র 1 সপ্তাহ বাকি। হ্যাঁ, তো বৌমাকে ঘরে একা রেখে এলে? কি করবো বলুন তো, গত 2-3 দিন অনলাইনে খাবার কিনে খাচ্ছিলাম, আজকে ভাবলাম যাই নিজে একটু কিনে আনি। দেখুন আমার দ্বারা রান্না বান্না হচ্ছে না, আর একা হাতে সামলানোটা না খুব চাপ। তুমি রিয়াকে একবার বললে পারতে যে ও বৌমার কাছে গিয়ে বসতো। এই সময় একা রাখা একদমই উচিত হয়নি। আমি এক কাজ করছি, আমি বাড়ি গিয়ে রিয়াকে বৌমার কাছে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে কাকু। আর সন্ধ্যেবেলা একবার তোমাদের ঘরে যাব, বৌমাকে দেখে আসবে। একদম আসবেন, অবশ্যই আসবেন। আসি। কি ব্যাপার, তুমি এখানে? হ্যালো ম্যাডাম, আপনার সাথে কথা বলছি, শুনতে পাচ্ছেন না? কান আছে, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাই এখানে কি করছো? আমরা তো এখানেই থাকি, তুমি আজ নতুন জানলে বুঝি? আরে না, সেটা না, রাস্তায় কাকুর সাথে দেখা হয়েছিল, কাকু তো বললো যে তোমাকে পরমার কাছে পাঠাবে, তাই জিজ্ঞাসা করলাম। কেন, আমি কি তোমার বউয়ের বিনা পয়সা জি নাকি? এটা কি ধরনের কথা রিয়া? কাকু আমাকে বলেছিল, তাই ভাবলাম তুমি হয়তো আমাদের ঘরে। গিয়েছিলাম, চলে এসেছি। কেন চলে এলে কেন? এত তাড়া তোমার? আমার জন্য একটু থাকতে পারলে না? আমি তো তোমাদের পরের লোক, তাই চলে এলাম। মানে? মানে মানে তোমাদের অনেক আপন লোক চলে এসেছে গো, তাই আর এই পরের লোকের দরকার পড়ছে না। দেখো, এত ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে কি হয়েছে সেটা বলো পরিষ্কার করে। এই রিয়া, কি হলো, কাঁদছো কেন? আরে কি হয়েছে বলো না। বাবা বলে গেছিলাম তোমার বউয়ের কাছে, টুকটাক কথা হচ্ছিল, তখনই তোমার শাশুড়ি আর শালি এলো। আমার শুনিয়ে শুনিয়ে বলে বড়মার নিজের লোকেরা চলে এসেছে, তাই আর পরের লোকের দরকার নেই। ঠিক আছে, আমি দেখছি। ওপরে গিয়ে এসব বলার কোনো দরকার নেই। এই দিদি, তুই না আগে এত টেনশন করা বন্ধ কর তো, এখন আমরা চলে এসেছি, তাই না মা? আরে সেই কথাই তো ওকে বলছি, খালি খালি এত টেনশন করবি না। ও মা, ওই তো জামাই এসে গেছে। কখন এলেন আপনারা? এই তো কিছুক্ষণ হলো। রিদু, খাবারটা নিয়ে যা, তাড়াতাড়ি বেড়ে নিয়ে আয় দিদির জন্য, অনেক দেরি হয়ে গেছে কিন্তু। এরপর দেরি হলে ওর আবার আজকে অম্বল হয়ে যাবে। হ্যাঁ, কাল রাতে তো একটু হয়েছিল ওর অম্বল। হ্যাঁ, তা তো জানি, আর তাই তো সকাল সকাল চলে এলাম। ওর এখন যত্নের দরকার, আর তুমি তো ছেলে মানুষ, এত কিছু কি তুমি পারবে? এটা ঠিকই বলেছেন,
এখন সত্যি ওর একটু যত্ন দরকার। আমি তো ভাবছিলাম একটা আয়া রেখে দেবো। না না না, ওসব পরের মেয়ে দিয়ে কাজ হবে না বাপু। এই সময় ওর নিজের লোকের দরকার। হ্যাঁ সেটা তো ঠিক। আচ্ছা বাই দ্য ওয়ে, ওই নিচে যে মেয়েটা রিয়া, ওকে কি কিছু বলেছেন আপনারা? আমরা এলাম যখন একটা মেয়ে এখানে বসেছিল, কই আমরা তো তাকে কিছু বলিনি। আসলে কি বলো তো, মাটা তো বুঝে শুনে কথা বলতে পারে না, ওর সামনেই বলে ফেলেছে। পরের লোকের দ্বারা এত যত্ন হয় না, যত্ন করতে না নিজের লোকই লাগে। ও মাতা, আমি ভুল কি বলেছি? এতে রাগ করার কি হলো? ও মা, তোমায় আবার নালিশ করেছে নাকি? এই না না, নালিশ টালিশ করতে যাবে কেন? নালিশ করেনি। তার নালিশ না করলে তুমি জানতে পারলে কি করে? আরে আমি ফেরার সময় দেখলাম যে কান্নাকাটি করছিল, আর কাকে ফোনে বলছিল, তাই শুনতে পেলাম। এইটুকু ব্যাপারের জন্য কান্নাকাটি করছিল? স্ট্রেঞ্জ তো। তা জাম্বু, তুমি কি ওর ঘরে উকি দিচ্ছিলে নাকি? আর তা কেন হতে যাবে? কি আমি ফেরার সময় দেখলাম ওই যে ফাঁকা জায়গাটা আছে, ওখানে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। বাবা, তা দেখতে পাচ্ছিস কাকে ঘর ভাড়া দিয়েছিস? সে তো খুব ভালো করেই জানতো যে জাম্বু গেছে খাবার আনতে, এখনই ফিরবে। তাই জন্য ঘরের ভেতর না কেঁদে ঘরের বাইরে কান্নাকাটি করছিল, যাতে ওকে দেখে জাম্বু জিজ্ঞেস করে আর আমাদের নামে নালিশ করে। ধন্য শালি সাহেবা, ধন্য তুমি। তোমার একটু পায়ের ধুলো দিও, আমি তাবিজ বানিয়ে পড়বো। না জাম্বু, একদমই আর কি নয়। এইসব মেয়েদের থেকে না একটু সাবধানে থেকো। বেশি লাই দিলে এরা মাথায় চড়ে বসবে না, মাথায় চিবিয়ে খাবে। ঘটনাটা ঘটে আরো 10 দিন পর। 10 দিন পর অরিন্দম মিত্রের বাড়ির পাশ থেকে উদ্ধার হয় এক লাশ, একজন যুবতীর লাশ, বয়স 24 বছর, পোস্ট গ্রাজুয়েশনের 3rd ইয়ারের ছাত্রী, নাম রিদিমা সান্যাল। হ্যাঁ, সেই মেয়ে যে 10 দিন আগে তার প্রিয় জামাইবাবু অরিন্দমকে শোনাচ্ছিল সাবধান বাণী, কিন্তু সে নিজেই টের পায়নি তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অপরাধী। আমরা প্রত্যেকেই জানতে উৎসুক, এই 10 দিনে কি এমন ঘটেছিল যার পরিণতি একটি মৃত্যু। তবে হ্যাঁ, মৃত্যু না হত্যা সেটা বের করে আনবে আমাদের তদন্ত, বের করে আনবে হত্যাকারীর নাম। আমার কিন্তু মন কিছুতেই বলছে না এটা কোনো সাধারণ মৃত্যু। আমারও মন বলছে না, কিন্তু তুমিও জানো আমিও জানি আইন কিন্তু মনের কথা শোনে না, আইন বোঝে শুধু প্রমাণ। ভিকটিমের দিদি, ভিকটিমের মা, ভিকটিমের জামাইবাবু সবাই কিন্তু আমার সাসপেক্ট লিস্টে আছে স্যার। গুড। তবে আমার মনে হয় রেণুকা, তুমি সাসপেক্ট লিস্টে আরো দুটো নাম জুড়ে নাও, অরিন্দম মিত্রের ভাড়াটে বিকাশ হাজরা আর তার মেয়ে রিয়া হাজরা। রাইট স্যার। চলো এবার আসল জায়গায় যাওয়া যাক। ছাত্তা তো? ইয়েস, ওটাই তো আসল ক্রাইম সিন, ওখানেই তো ক্রাইমটা হয়েছে। বডিটা শুধু এখানে এসে পড়েছে। ইয়েস স্যার, আমি এখানে এসেই ছাদে একজন কনস্টেবলকে মোতায়েন করে দিয়েছিলাম যাতে ক্রাইম সিনটা কোনোভাবেই বিকৃত না হতে পারে। গুড, চলো। রঘু, বডি অ্যাম্বুলেন্সে তোলাও। ওকে স্যার। স্যার, ছাদের পাঁচিলের যা হাইট, তাতে নর্মাল হাইটের কোনো মানুষ অ্যাক্সিডেন্টলি এখানে পড়ে যাবে, এটা ভাবনাটা কিন্তু আমাদের জন্য বোকামি হবে। এক্স্যাক্টলি, ভিকটিমের হাইট সাধারণের থেকে কম বলেই মনে হচ্ছে। ইয়েস স্যার। একটা জিনিস খেয়াল করলে, ধরলাম ভিকটিম নিজে থেকে পড়ে গেল বা অ্যাক্সিডেন্টলি পড়ে গেল, একটা জিনিস খেয়াল করলে। হ্যাঁ স্যার, ইটটা একেবারে
কাছাকাছি পড়েছে, দেওয়াল ঘেঁষে। অথচ ভিকটিমের বডিটা দেয়াল থেকে দূরে গিয়ে পড়েছে। হ্যাঁ স্যার, আমরা যদি পরপর যাই তো নাম্বার 1, ভিকটিমের যে হাইট আর ছাদের পাঁচিলের যে হাইট, ভিকটিম কিন্তু কোনোভাবে দুর্ঘটনাবশত ছাদ থেকে নিচে পড়তে পারে না। আর নাম্বার 2 হচ্ছে, যদি ভেবেও নি ভিকটিম অ্যাক্সিডেন্টালি নিচে পড়ে গেছে, তাহলে তো বডিটা একেবারে দেয়াল ঘেঁষে পড়বে, তাই না? সেখানে বডিটা এত দূরে কেন স্যার? তার মানে এটা কোনো অ্যাক্সিডেন্ট কেস নয়, একটা পরিষ্কার পরিচ্ছন্ন মার্ডার কেস। ইয়েস স্যার। স্যার, আমার একটা ব্যাপার কিন্তু খুব সন্দেহজনক লাগছে। কি বলো? দেখুন স্যার, ভিকটিমের হাইট আর আপনার ইটের পরীক্ষা দেখে আমার যা মনে হচ্ছে, ভিকটিম কিন্তু উপর থেকে নিচে পড়ে কোনোভাবেই মরেনি। তার মানে তুমি বলতে চাইছো আগে থেকে মেরে বডিটা উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, তাই তো? ইয়েস স্যার। আমারও এক্স্যাক্টলি সেটাই মনে হচ্ছে, কিন্তু এখনই হলপ করে কিছু বলা যাবে না। তুমি একটা কাজ করো, তুমি বডিটা পোস্টমর্টমে পাঠাও, রিপোর্টটা এলে অনেক ধোঁয়াশা ক্লিয়ার হবে। ওকে স্যার। আমার বড় মেয়ে পরমার ডেলিভারি হতে 5-6 দিন বাকি ছিল। জামাই সংসারটা সামলে উঠতে পারছিল না, তাই আমি আর আমার ছোট মেয়ে রিদিমা আমরা সংসার সামলাবার জন্য এলাম। পরমার সবকিছু দেখাশোনা আমার ছোট মেয়েই করছিল, আর আমি ওই সংসারের কাজকর্ম মানে রান্না বান্না, ঘরদোর ঝাড়পোছ এসবই সামলাচ্ছিলাম। আচ্ছা, আপনার ছোট মেয়ের মধ্যে মানে রিধিমার মধ্যে কি কোনো রকম পরিবর্তন খেয়াল করেছেন? না তো। একটা কথা বলুন তো, আপনি একদিন অফিসে যাচ্ছিলেন না? না, অফিস থেকে ওয়ার্ক ফ্রম হোম পারমিশন নিয়েছিলাম। কেন? স্ত্রীর ডেলিভারি ছিল তাই। ডাক্তার কত তারিখ ডেট দিয়েছিল? এই তো সেপ্টেম্বরের 9 তারিখ। আজকে সেপ্টেম্বরের 17 তারিখ, মানে আজ থেকে ঠিক 8 দিন আগে। হ্যাঁ, কিন্তু কাঁদবেন না মিসেস মিত্র, যা জিজ্ঞেস করছি তার উত্তর দিন। আমার ডেলিভারি ডেটের 2 দিন আগে 7 তারিখে বাথরুমে পা স্লিপ করে পড়ে যাই, আর আমার পেটে খুব চোট লাগে, আর তারপর সঙ্গে সঙ্গে পরমাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, না তো আমরা পরমাকেও বাঁচাতে পারতাম না। আপনার বড় মেয়ে পরমা যখন ওয়াশরুমে পড়ে যায় তখন আপনি কি করছিলেন? আমি রান্নাঘরে রান্না করছিলাম। আর আপনার ছোট মেয়ে রিধিমা? ও পাশের ঘরে ঘুমিয়ে পড়েছিল। আসলে কাজকর্ম করার খুব একটা অভ্যেস ওর ছিল না, আর সেই সময় দিদির কাছে না থাকার জন্য আমি বকাঝকাও করেছিলাম। সেই অভিমানেই হয়তো মেয়েটা চলে গেল। আপনার কি মনে হয় আপনার বকাঝকার জন্য কি ও সুসাইড করেছিল? জানি না, তবে খুব অভিমানী মেয়ে ছিল। তাছাড়া দিদির এত বড় ক্ষতি হয়ে যাওয়ার জন্য ওর মনে মনে গিল্টি ফিল করছিল। আপনাকে সময় মতো দেখাশোনা করতে পারেনি বলে আপনার বোন কি গিল্টি ফিল করছিল? আমি বলতে পারবো না, ও সব কিছুই খুব সিরিয়াসলি নিত। আমি নার্সিংহোম থেকে ফেরার পর ওকে বুঝিয়েও ছিলাম, এটা বাচ্চা মেয়ে, ঘুম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে, এটা দোষের তো কিছু নেই। একটা কথা বলুন তো, আপনি নার্সিংহোম থেকে কবে ফিরেছেন? ওই 4 দিন আগে, ওই 7 তারিখে ভর্তি হলাম, আর 12 তারিখ ফিরে গেছি। গতকাল ছিল 16ই সেপ্টেম্বর। যদি গিল্ট ফিলিং থেকে উনি সুসাইড করে থাকে তাহলে এতদিন পর কেন? আমি জানি না, আমি এসব বলতে পারবো না। ওকে ওকে, রিল্যাক্স। আমি বুঝতে পারছি আপনার উপর দিয়ে অনেকটাই ধকল যাচ্ছে, আপনি একটু রেস্ট নিন। আমাদের দরকার হলে আমরা আরো কয়েকবার আসতে পারি। স্যার, এই কয়েকটা দিন এই ফ্যামিলির উপর অনেক কিছু বয়ে গেল। অনেক কিছুই বয়ে গেছে, যার কিছু কিছু আমরা জানতে পেরেছি, আবার অনেক কিছুই আমরা জানতে পারিনি। আপনার কি মনে হয় স্যার, ওরা অনেক কিছু আমাদের কাছ থেকে লুকিয়ে গেছে?
আমার মনে হয় রেণুকা ওরাও অনেক কিছু জানে না, সেই জন্য আমাদের জানাতে পারেনি। আবার হতে পারে ওরা অনেক কিছুই জানে কিন্তু আমাদের জানাতে চায়নি। কিন্তু স্যার একটা ব্যাপার আমার খুব খাপছাড়া লাগছে, এখানে এরা সবাই স্বীকার করে নিয়েছে যে রিধিমা নাকি সুসাইড করেছে, অথচ যেখানে আমাদের মনে হচ্ছে এটা কোনো সুসাইড নয়, এটা একটা মার্ডার। ওখানেই তো আসল প্যাচ রেণুকা। দেখো, রিধিমা যদি অভিমানে সুইসাইড করে তাহলে অনেক গল্প ধামাচাপা হয়ে থেকে যাবে, আর এটা কেসটা যদি প্রমাণ হয় এটা মার্ডার, তাহলেই কে, কোথায়, কবে, কখন এই প্রশ্নগুলো অনেক না বলা গল্পটাকে টেনে বের করে আনবে। আমার মনে হচ্ছে স্যার এই ভাড়াটে বাড়ির লোকেদের সাথে আমাদের একবার কথা বলে নেওয়া উচিত। সে তো বলতেই হবে, এই জটিল গল্পে ওরাও তো বড় চরিত্র। দেখো, এতক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর যে জায়গাগুলো খাপছাড়া মনে হচ্ছে, আমার মনে হয় ওই ভাড়াটে বাবা মেয়ের সাথে কথা বলার পর খাপছাড়া জায়গাগুলো জুড়ে যাবে। লেটস গো রেণুকা। বিকাশবাবু, আপনার সঙ্গে এবং আপনার মেয়ের সঙ্গে আমাদের কিছু কথা আছে, কিন্তু আপনার মেয়েকে তো দেখছি না। রিয়া ওর ঘরে আছে। আচ্ছা, আমি ডাকছি। পরে ডাকবেন, আগে আপনার সাথে একটু কথা বলে নিই। নিশ্চয়ই। আপনার সঙ্গে অরিন্দম মিত্রের ফ্যামিলির সম্পর্ক কেমন? সম্পর্ক তো স্বাভাবিক, ওরা বাড়িওয়ালা, আমরা ভাড়াটে। সেটা তো ঠিকানা হিসাবে, এমনিতে সম্পর্ক কেমন? ওই রাস্তায় দেখা হলে কথাবার্তা হয়, আলাপ আলোচনা হয়, এই আর কি। আর যাতায়াত? যাতায়াত সেরকম কিছু ছিল না, বুঝলেন। অরিন্দম বা পরমা আমাদের ঘরে কোনোদিনই আসেনি। আমি মাসে একবার যেতাম ভাড়াটা দিতে, তবে রিয়া কিন্তু পরমার কাছে প্রায় যেত। ওই পরমাই ওকে ফোন করে ডেকে নিত। তার মানে পরমা আর রিয়ার একে অপরের কাছে ফোন নাম্বার আছে? হ্যাঁ, এটা তো আর অস্বাভাবিক কিছু নয়, তাই না? অরিন্দমের ফোন নাম্বার আছে আপনাদের দুজনের কাছে? অরিন্দমের ফোন নাম্বার আমার কাছে আছে, তবে রিয়ার কাছে আছে কিনা আমি বলতে পারবো না। আপনারা ছাদে যান? ছাদে আমি কোনোদিন যাইনি, তবে রিয়া ওই বড় বড় চাদর বা শাড়ি মেলার জন্য মাঝে মাঝে যেত। লাস্ট কবে ওনাদের ফ্যামিলির সাথে কথা হয়? লাস্ট ওই তো সেদিন আমি বাজার করে ফিরছিলাম, আর অরিন্দম ওই খাবার কিনতে যাচ্ছিল। ওই বলছিল যে ও নাকি একা হাতে এত কিছু পেরে উঠছে না। সেরকম কিছু নর্মাল কথাবার্তা হলো আর কি। আপনার মেয়ের কবে কথা হয়েছিল ওদের সাথে লাস্ট? ওই তো সেদিন, যেদিন ওই অরিন্দমের সাথে দেখা হলো, সেদিন আমি বাড়িতে এসেই রিয়াকে পরমার কাছে পাঠালাম। তো রিয়া কিছুক্ষণ বাদেই ফিরে এসে বলল যে পরমার মা আর বোন এসে গেছে, ওরাই নাকি ডেলিভারি থেকে ওর সুস্থ হওয়া পর্যন্ত ওর সেবা করবে। তো এটা শুনে আমি একটু আশ্বস্ত হলাম, বুঝলেন, কারণ অরিন্দমের কাছে ওর অসুস্থতার কথা শুনে আমি খুব উদ্বিগ্ন হয়েছিলাম। আচ্ছা, যেদিন পরমা মিত্র ওয়াশরুমে পা পিছলে পড়ে যান সেদিন আপনারা কি করছিলেন? আমি তো ঘুমের ওষুধকে শুই, তাই আমি ঠিক বলতে পারবো না যে কি হয়েছিল। আমি আসলে কিছু টেরই পাই। বুঝলাম। আর রিয়া? রিয়া পরমাকে যখন অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল ওই গেটের কাছেই দাঁড়িয়েছিল। পরমা মিত্র নার্সিংহোমে থাকাকালীন আপনারা দেখতে যাননি? না, যাওয়া হয়নি। আচ্ছা, রিয়ার সাথে তো পরমার সম্পর্ক ভালো, রিয়াও যায়নি? দেখুন, ভালো বলতে যে দহরম মহরম সেরম কিছু নয়। আসলে ওই বাড়িওয়ালা আর ভাড়াটে একই বাড়িতে থাকলে ওই যেমন সম্পর্ক হয় আর কি। তবে সত্যি বলতে কি জানেন, পরমার মা বা বোন ওরা কিন্তু ঠিক চাইতো না যে বাইরের কেউ এসে ওদের ফ্যামিলিতে ইন্টারফেয়ার করুক। আচ্ছা, এটা আপনাকে কে বললো? এটা আমাকে ওই রিয়াই বলেছে। ঠিক আছে, আমরা একবার রিয়ার সাথে কথা বলবো। হ্যাঁ, নিশ্চয়ই, পাশের ঘরেই আছে। রিয়া হাজরা, তাই তো? হ্যাঁ স্যার, এক মিনিট। আপনার বাবার কাছে শুনলাম পরমার মা আর বোন নাকি আপনাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, কেন? বাবার কাছ থেকে শুনলেন এটা? হ্যাঁ। হতেই পারে না,
বাবাই কথা বলতে পারে না, আর যদি বলেও থাকে তো ভুল বলেছে। বেশ, তাহলে আপনি ঠিকটা বলুন। আরে এটা সেরকম বলার মতো কোনো বিষয় নয়। কোনটা বলার মতো বিষয় কোনটা বিষয় নয় সেটা আমরা ঠিক করব, আপনি বলে যাবেন। বৌদির মা প্রথম দিন এসেই বলেছিলেন বাইরের লোকের হাতে যত্নার্থী কম হয়, নিজের লোকই বেশি ভালো যত্ন নিতে পারে, ব্যাস এইটুকুই। আপনার বাবা বললো আপনি নাকি কথাটায় রিয়াক্ট করেছেন? একটু খারাপ লেগেছিল, কারণ সেই সময় ঘরে একমাত্র আমি বাইরের লোক ছিলাম। একটু খারাপ কেন বলছেন? বলুন এতটা খারাপ লেগেছিল যে পরমার বোনের উপর প্রতিশোধ নিলেন। মানে কি 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 বলতে চাইছেন আপনারা? কেন এই ধরনের কথা বলছেন? কিসের ভিত্তিতে বলছেন? রিল্যাক্স রিল্যাক্স মিস হাজরা। এবার একটা কথা বলুন তো, অরিন্দমের ফোন নাম্বার আপনার কাছে আছে? বোধহয় নেই, মানে বৌদি পরমা মিত্রের আছে। রোজ কথা হয়? রোজ হয় না, মাঝে মাঝে হয়, কিন্তু গত 10-12 দিন মতো কথা হয়নি। নার্সিংহোমে যেদিন বৌদি ফোন হাতে পেলো সেদিন আমাকে ফোন করেছিল, কারণ আমি আসলে আগের দিন ফোন করেছিলাম, ফোন সুইচ অফ ছিল, সুইচ অন করতে হয়তো মিসড কল অ্যালার্ট দেখে ফোন করেছিল। তারপর থেকে আর সেরকম কথা হয়নি, ওটাই শেষ। ওকে, আমরা আবারও আসতে পারি? নিশ্চয়ই। স্যার, এই কেসে আর কে জড়িত আছে সেটা তো আমি জানি না, তবে রিয়া হাজরা জড়িত আছে এটা কিন্তু আমি 100% শিওর। জিজ্ঞাসাবাদের সময় তোমার মোবাইল ফোন নিয়ে অতগুলো প্রশ্ন করা দেখেই বুঝেছিলাম যে নিশ্চয়ই কোনো ক্লু পেয়েছো মোবাইল কল রিলেটেড। আপনার মনে আছে স্যার, আপনি যখন জিজ্ঞাসাবাদ করছিলেন ঠিক সেই মুহূর্তে আমার মোবাইলে একটা কল এসেছিল। স্যার এক মিনিট। সেই সময় কল ডিটেলসটা হাতে পেলাম, তাতে একটা ব্যাপার ভীষণ অড লাগলো স্যার। কিন্তু তখনও তো আমরা রিয়া হাজরা আর বিকাশ হাজরার ফোন ডিটেলস আমাদের টেকনিক্যাল টিমকে পাঠাইনি। সরি স্যার, আমি এই 4 জনের নাম্বার অলরেডি টেকনিক্যাল টিমকে পাঠিয়ে দিয়েছিলাম। অরিন্দম মিত্র, তার স্ত্রী পরমা মিত্র, তার শালী রিধিমা সান্যাল আর শাশুড়ি সীমা সান্যাল। কিন্তু স্যার এই 4 জনের মধ্যে কেউ একজন তো রিয়ার সাথে প্রায় ফোনে কথা বলতো, এমনকি মৃত্যুর দিন সন্ধ্যাবেলা পর্যন্ত। অথচ ও বলছে পরমা মিত্রর সাথে লাস্ট 11 তারিখ কথা হয়েছে, কিন্তু কে সে? তার মানে রিয়া হাজরা মিথ্যা কথা বলছে। মানুষ তখনই মিথ্যা কথা বলে যখনই সে কোনো পাপ কাজে জড়ায়। শুধু কল নয় স্যার, রিয়া তাকে কিন্তু অনেকগুলো ভিডিও পাঠিয়েছিল যেগুলো অলরেডি ডিলিটেড। আমাদের সাইবার টিম চেষ্টা করছে সেগুলো উদ্ধার করার। তাহলে সাইবার টিম তাদের কাজ করতে থাকুক, আর আমরা আমাদের কাজ শুরু করে দিই। তুমি ইমিডিয়েট রিয়া হাজরাকে তুলে আনো, ওর পেট থেকে খুঁচিয়ে কথা বার করতে হবে যেগুলো ও লুকিয়ে রেখেছে। রাইট স্যার। অর্ধ সত্যি কিন্তু মিথ্যার থেকেও ভয়ঙ্কর, আর তুই অর্ধ সত্যি বলে মিথ্যার থেকেও ভয়ঙ্কর কাজ করেছিস। তাই এবার সত্যি কথা বলতো। আমি যা বলেছি সত্যি বলেছি। তুই তো 11 তারিখে তো পরমাকে কল করিসনি, বরং পরমাকে তুই রিধিমার মৃত্যুর দিন পর্যন্ত রোজ কল করে গেছিস। বল। গত 5 মাস ধরে আমার সাথে অরিন্দমের সম্পর্ক আছে। কিসের? প্রেমের? আমি অরিন্দমকে ভালোবাসি, কিন্তু আমি জানি ওই অরিন্দম ওর বউয়ের প্রেগনেন্সির জন্য, শুধু চাহিদার জন্য আমাকে ব্যবহার করে। ওই 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 বাড়ির ছাদটাই আমাদের মেন পয়েন্ট ছিল, আর ও যখন ওয়ার্ক ফ্রম হোম নিয়েছিল তখন থেকে আমরা ওর স্টাডি রুমে মাঝে মাঝে দেখা করতাম।
যখন পরমা বৌদি ঘুমোতো। রিয়া, তুমি কোথায় গো? আমি আমি এই তো ঘরে। হ্যাঁ শোনো না, বাড়ির সামনে দিয়ে না ফুচকাওয়ালা যাচ্ছে, আমাকে একটু চুরমুর এনে দেবে? খুব খেতে ইচ্ছা করছে। হ্যাঁ বৌদি, দিচ্ছি, দাঁড়াও। না না, বেশি না, 20 টাকার এনো, একটু নিজের থেকে নিয়ে এসো, আমি তোমাকে পরে দিয়ে দিচ্ছি। আরে ওসব তুমি ভেবো না, আমি নিয়ে আসছি। কি হলো, কোথায় যাচ্ছ? তোমার বউয়ের জন্য চুরমুর আনতে। পরমা বৌদি আমায় খুব ভালোবাসে, বিশ্বাসও করে। আর তুই পিঠ পিছে সেই বিশ্বাস ভেঙে টুকরো করিস। আমি অরিন্দমকে ভালোবাসি স্যার। জাগে, তারপর? অরিন্দমের শাশুড়ি আর শালি যেদিনকে এলো, সেদিন ওদের বাঁকা কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম ওরা যতদিন আছে ততদিন আমার সাথে অরিন্দমের মিট করা পসিবল না। অরিন্দম তোকে ডাকতো না? প্রথম দুদিন ফোন করেছিল। বলো। হ্যাঁ বলছি, আমি ছাদে আছি, তুমি আসবে? বললাম না, তোমার শাশুড়ি আর শালি যতদিন থাকবে দেখা করা বন্ধ। আরে কিন্তু কেন, কারণটা কি? কারণটা কি তুমি জানো না? ওদের চোখে যদি আমরা একবার পড়ে যাই কেলেঙ্কারি হবে। আরে শোনো, রিদিমা আছে পরমার কাছে, আর শাশুড়ি খুব মনোযোগ দিয়ে রান্না করছে। না না, তবুও আমার ভয় করছে। দুদিন ফোন করার পর অরিন্দম আর আমাকে ফোন করেনি। আমি ভেবেছিলাম আমার কথাটাও বুঝেছে, যতদিন ওরা আছে আমরা দেখা করব না। কিন্তু ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা অন্য। ব্যাপারটা কি শুনি? খুব সম্ভবত তারিখটা 6 সেপ্টেম্বর। বাবা ঘুমের ওষুধ খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তখন 11টা বেজে গেছে। ভাবলাম অরিন্দমকে একটা ফোন করি। The subscriber is currently switched off. Please try after some time. इस समय उपभोक्ता का मोबाइल সুইচ অফ। সবে তো 11টা বাজলো, ঘুমিয়ে পড়লো। 12টার আগে তো মশাই ঘুমান না। দেখি তো। আমি অরিন্দমকে খুঁজতে খুঁজতে ছাদের দিকে যাই, দেখি ছাদের দরজা খোলা। ভাবলাম এসেই যখন পড়েছি ছাদটা একবার ঘুরে যাই। কি করব কিছু বুঝতে পারলাম না। ভাবলাম ভিডিও রেকর্ডিং করে রাখি, পরে যেন অরিন্দম অস্বীকার করতে না পারে। তারপর আমি জানি না কি কারণে, কেন, কোন শাস্তির আশায় আমি ওই ভিডিওটা পরমা বৌদিকে পাঠিয়ে দিলাম। পরের দিন পরমা বৌদি ভিডিওটা দেখে আমাকে ফোন করলো, জিজ্ঞাসা করছিল যে ভিডিওটা আমি তুলেছি নাকি কেউ পাঠিয়েছে। আমি বললাম আমি তুলেছি। শুনে কি বললো পরমা? বললো আমি নিজের চোখে দেখলে তবেই বিশ্বাস করব, তোমার পাঠানো ভিডিওতে আমি বিশ্বাস করছি না। বাহ, নিজের কীর্তিগুলো লুকিয়ে গেলি, অন্যের ভিডিও তুলে নিজের প্রেমিকের বউকে পাঠিয়ে দিলি। আমি তো পরকীয়া করেছি, ও তো আপন ছিল। আপন মানুষের পরের মতো পরকীয়া করে কি করে? বাহ, বেশ গুছিয়ে কথা বলিস তো তুই। ওরা যখন আবার ছাদে মিট করলো তুই কি করলি, জানালি পরমাকে? হ্যাঁ। তুই কি করে জানলি? আবার গেছিলি সিঁড়ি বেয়ে? না,
অরিন্দম যখন ছাদে আমার সাথে মিট করতো তখন ও ছাদের সামনের লাইটটা অফ করে দিত। রিদিমার সাথেও সেম করেছিল। আর ছাদের লাইটটা নিচ থেকে দেখা যেত। ছাদের লাইটটা যখনই নিভে গেল তখন আমি পরমা বৌদিকে ফোন করে দিয়েছিলাম। হ্যাঁ, ওরা এখন ছাদে। আচ্ছা। প্রতিহিংসা থেকে শুরু হয় একটা ভয়ঙ্কর পরিকল্পনা। রিয়ার প্রতিহিংসা প্ররোচনা দিতে থাকে পরমাকে, তার প্রাপ্তি অন্য কেউ কেড়ে নেবে, এটা থেকেই তার প্রতিহিংসা শুরু। তার ইগোতে লাগে আপন পরের ভেদাভেদ, যে ইগো জ্বালাতে থাকে তার প্রতিহিংসা যতুগৃহকে। অন্যদিকে পরমাকে আঘাত করে বিশ্বাসঘাতকতা। তার নিজের স্বামী, তার নিজের বোন তারই পিঠ পিছে ধোঁকা দিচ্ছে, এটা কিছুতেই মেনে নিতে পারে না পরমা। আর তার এই বিশ্বাস হারানো মনটার টানা পড়েনে সে হারিয়ে ফেলে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ, তার সন্তান, যে পৃথিবীর মুখ দেখার আগেই হারিয়ে গিয়েছিল গভীর অন্ধকারে। স্যার, ফরেনসিক রিপোর্টটা এসে গেছে। আমরা যেটা ভেবেছিলাম সেটাই। রিধিমা সান্যালের মৃত্যুটা কিন্তু কোনো দুর্ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত মার্ডার। বুঝলাম। তাহলে পিএম রিপোর্টে কি এলো সেটা দেখলে তো? আমরা আগে থেকে যেটা আন্দাজ করেছিলাম ঠিক সেটাই, ছাদ থেকে ধাক্কা মেরে মার্ডারটা করা হয়নি। হ্যাঁ স্যার, ভিকটিমকে শ্বাসরুদ্ধ করে কিন্তু মার্ডার করা হয়েছিল। তারপর তাকে ছাদে নিয়ে গিয়ে উপর থেকে নিচে ফেলে দেওয়া হয়, আর সেটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রেণুকা, তুমি একটা কাজ করো, তুমি দুজন মহিলা কনস্টেবল নিয়ে যাও, পরমা মিত্রকে তুলে নিয়ে এসো। রিয়া আর পরমাকে মুখোমুখি বসিয়ে কথা বলাতে হবে, কিন্তু সাবধান, উনি কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ নন। ওকে স্যার। কিছুটা ঘটনা আমরা রিয়ার কাছ থেকে শুনেছি, বাকিটা পরমার মুখ থেকে শোনা যাক। বলুন। আমার বেঁচে থাকার আর কোনো ইচ্ছেই নেই। আমার যদি ফাঁসিও হয়ে যায় না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। শুধু মনে না একটাই ক্ষেত থাকবে। সেটা কি? একটা বিশ্বাসঘাতককে তো মারতে পেরেছি, আরেকজনকে আমি মারতে পারলাম না। তার শাস্তি তাকে তার জীবন দেবে। এবার আপনি বলুন তো, নার্সিংহোমে বসে যখন ঘটনাটা রিয়ার মাধ্যমে পেলেন, তারপর কি হলো? তারপর রিয়াকে আমি বললাম যে আমি যতদিন না ফিরছি ততদিন তো ওদের অবাধ স্বাধীনতা, তাই ওরা কি কি কুকীর্তি করে তার প্রত্যেকটার আমার খবর চাই। রিয়া খবর পাঠালো। নার্সিংহোম থেকে ফেরার পর
ওদের সম্পর্ক একই রকম ভাবে চলতে থাকলো। 16 তারিখ রাত্রিবেলায় ওরা যখন ছাদ থেকে নামলো, ওরা ভাবলো আমি ঘুমিয়ে পড়েছি। ঋদু আমার পাশেই শুতো, অরিন্দম নিজের স্টাডি রুমে চলে গেল। তারপর আমার বোন আমার পাশে এসে শুলো। আমি 15 মিনিট দিয়েছিলাম ওকে ঘুমোতে দেওয়ার জন্য, আর তারপর অসুস্থ শরীর নিয়ে পারলেন একা একটা মানুষকে এইভাবে মেরে ফেলতে? হ্যাঁ পারলাম। জানি না কোথা থেকে আমি এত জোর পেয়েছিলাম। হয়তো অপমান আর ঘেন্না থেকে আমি শক্তি পেয়েছিলাম। তারপর আর পারিনি। আমি রিয়াকে ডাকলাম, দুজনে মিলে লাশ নিয়ে গেলাম ছাদে। অনেক কষ্ট হয়েছিল আমাদের। তারপর ওকে আমরা ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিলাম। আপনি কি জানেন অর্ধ সত্য মিথ্যের থেকে ভয়ঙ্কর? মানে আপনাকে যে এত সাহায্য করলো, এত খবর দিল, সেও আপনার স্বামীর সঙ্গে 5 মাস ধরে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে আছে। কি বলছেন আপনারা? কি এই যে আপনার পাশে যে বসে আছে রিয়া হাজরা, প্রেম, ভালোবাসা, পরকীয়া, অবৈধ সম্পর্ক, বিশ্বাসঘাতকতা, অজাচার, প্রতিহিংসা, প্রতিশোধ সবকিছু জড়িত ছিল এই কেসটাতে। কে যে কার আপন, কে পর, পুরোটাই ভিত্তিহীন হয়ে যায় এই ঘটনার পর। পরমার সাথে রিয়া দুজনেই খুনের শাস্তি পেল, কারণ আইপিসি ধারা 107 অনুযায়ী খুনিকে প্ররোচনা দেওয়া, খুনিকে সাহায্য করার শাস্তি খুনের শাস্তির সমান। তবে একটা প্রশ্ন থেকে যাবে, জানি অরিন্দম কি কোনো শাস্তি পেল না? না, আইন তাকে শাস্তি দিতে না পারলেও জীবন তাকে কঠিনতম শাস্তি দিল। অরিন্দমকে সবাই একা করে দিল এক লহমায়। এমনকি তার জন্মের আগে অন্ধকারে তলিয়ে যাওয়া সন্তানও জানিয়ে দিল, তুমি অপরাধী, তুমি কারো নও, তুমি একা।